যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূত্রপাত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকের প্রাক্কালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেছেন বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। তার এই বক্তব্য বাংলাদেশ মার্কিন ভারত সম্পর্কের জটিল গতি প্রকৃতি, গোপন কূটনীতি ও আন্তর্জাতিক রাজনীতির প্রভাব নিয়ে কিছু প্রশ্ন তুলেছে। এই আলোচনায় ট্রাম্পের দাবির সত্যতা যাচাই, এর পটভূমি বিশ্লেষণ এবং এই সংক্রান্ত জনগণের সচেতনতা ও করণীয় নিয়ে আমি কিছুটা আলোচনা করব। Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. দেখলেনই তো কি বলেছেন ট্রাম্প। ওয়াশিংটনে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠককালে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন জো বাইডেনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ক্লিন্টন ফাউন্ডেশনের যোগাযোগে প্রসঙ্গে উল্লেখ করা হয়, বাংলাদেশ সম্পর্কে আপনার বক্তব্য কী? উত্তরে ট্রাম্প ডিপ স্টেটের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন যে এটি প্রধানমন্ত্রী মোদির এজেন্ডা। তিনি নির্দিষ্ট করে বলেনি, ইনি প্রাইম মিনিস্টার শুধু বলেছেন এবং তিনি দীর্ঘদিন ধরে এ নিয়ে কাজ করছেন। অন্যদিকে মোদি বাংলাদেশ ইস্যু এড়িয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেন। মূলত এই সংলাপ থেকে দুটি প্রশ্নের জন্ম দেয় যে ট্রাম্পের দাবি কতটা সত্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণের ভূমিকা কী হওয়া উচিত। বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা দীর্ঘদিনের এবং এটি বিভিন্ন সময়ে বিভিন্ন মাত্রায় প্রতিফলিত হয়েছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নিক্সন প্রশাসন পাকিস্তানের প্রতি স্পষ্টভাবে সমর্থন দেখিয়েছিল। বিশেষত তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের ভূমিকাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা হয়। পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খানের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় মুক্তিযুদ্ধ চলাকালে মার্কিন প্রশাসন একাধিকবার পাকিস্তানকে সহায়তা প্রদান করেছে। এমনকি মার্কিন সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পাঠানোর ঘটনাটি বাংলাদেশিদের মধ্যে শঙ্কা সৃষ্টি করেছিল। যদিও যুক্তরাষ্ট্রের জনগণের একাংশ, বিশেষ করে সিনেটর অ্যাওয়ার্ড কেনেডির মতো নেতারা বাংলাদেশের পক্ষে সোচ্চার ছিলেন, তবুও রাষ্ট্রীয় পর্যায়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পাকিস্তান কেন্দ্রিক মনোভাব পরিলক্ষিত হয়। মুক্তিযুদ্ধের পর যুক্তরাষ্ট্র দ্রুতই বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, বরং 1972 সালে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে। পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নতি ঘটলেও রাজনৈতিক অঙ্গনে মার্কিন হস্তক্ষেপ ও প্রভাব নানা মাত্রায় অব্যাহত থাকে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পেছনেও মার্কিন সংস্থাগুলোর নীরব ভূমিকা নিয়ে বহু গবেষণা ও বিতর্ক রয়েছে। বিশেষত সে সময়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA দক্ষিণ এশিয়া বিষয়ক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। 1990 সালের গণঅভ্যুত্থানে সামরিক শাসক HM এরশাদকে সরাতে জনগণের ব্যাপক আন্দোলন গড়ে ওঠে এবং এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র ভূমিকা রাখে বলে মত পাওয়া যায়। এরশাদের বিরুদ্ধে গণবিক্ষোভ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তখন আন্তর্জাতিক চাপ এবং বিশেষত মার্কিন কূটনৈতিক তৎপরতা তার ক্ষমতা ছাড়ার সিদ্ধান্তকে প্রভাবিত করে। গণতন্ত্র প্রতিষ্ঠার পরেও বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা উপেক্ষা করা সম্ভব হয়নি। 2001 সালের সন্ত্রাস বিরোধী যুদ্ধের সময় বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই পরিবর্তিত হতে থাকে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, বিশেষত ইসলামপন্থী সংগঠনের উত্থান, মানবাধিকার পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশকে নতুনভাবে দেখতে শুরু করে। 2008 সালের থেকে 2014 সালের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের সময় যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়। তখনকার সময়ে বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষার নামে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মহল একাধিকবার হস্তক্ষেপমূলক মন্তব্য করে। এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা তৎকালীন সরকার ও বিরোধী দলের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করেন।
এই সময় ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র নামক ধারণাটি আলোচনায় আসে, যা মূলত এমন একটি শক্তিশালী কাঠামোর ইঙ্গিত দেয় যেখানে গোয়েন্দা সংস্থা, পররাষ্ট্র নীতি নির্ধারক, শক্তিশালী লবি গ্রুপ বা কর্পোরেট স্বার্থ জড়িত থাকে, যারা কখনো কখনো নির্বাচিত সরকারের নীতির সাথে সামঞ্জস্যহীন কার্যক্রম পরিচালনা করতে পারে। মার্কিন ডিপ স্টেটের প্রভাব অনেক দেশেই দেখা গেছে, যেখানে নির্দিষ্ট রাজনৈতিক বা কূটনৈতিক লক্ষ্য অর্জনের জন্য রাষ্ট্রের গোপন নেটওয়ার্ক বেশ সক্রিয় থাকে। বাংলাদেশেও এই প্রভাব বিভিন্ন সময় প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিলক্ষিত হয়েছে, বিশেষত নির্বাচনের সময় কিংবা নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। 2014 সালের নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন প্রশাসনের অবস্থান, মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের সরকারকে চাপে রাখা কিংবা নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের মতো কৌশলগত সিদ্ধান্তগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়েও মার্কিন ভূমিকাকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক ও আলোচনায় উঠে এসেছে, বিশেষত ভিসা নীতি, মানবাধিকার পরিস্থিতি, শ্রম আইন সংশোধনী এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশল বাংলাদেশ সরকারকে রাজনৈতিকভাবে বিভিন্ন সময় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন ভূমিকা বহুমাত্রিক এবং ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এটি নানাভাবে প্রকাশ পেয়েছে, যা ভবিষ্যতেও এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে। বাইডেন প্রশাসন ও ডিপ স্টেটের সম্ভাব্য ভূমিকা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্ক আলোচনা উঠে এসেছে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি, মানবাধিকার ও নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে। ডিপ স্টেট বলতে সাধারণত বোঝানো হয় এমনই একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো যা মূলত গোপন নীতি নির্ধারণ ও বাস্তবায়নের মাধ্যমে নির্দিষ্ট রাজনৈতিক বা অর্থনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করে, এবং অনেক সময় এটি নির্বাচিত সরকারের আনুষ্ঠানিক অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। বাইডেন প্রশাসনের সময়ে বাংলাদেশে মার্কিন নীতির প্রয়োগ লক্ষ্য করলে দেখা যায় যে মানবাধিকার ও গণতন্ত্র সংক্রান্ত ইস্যুগুলোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র একাধিকবার কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে। বিশেষ করে 2021 সাল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক ও আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে, যার মধ্যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিশেষভাবে আলোচনায় এসেছে। 2021 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান হিসাবে দেখালেও অন্য একটি অংশ এটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ হস্তক্ষেপ বলে মনে করে। বিশেষ করে এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উপর আন্তর্জাতিক পর্যায়ে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা দেশের রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। অন্যদিকে 2023 সালে যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন ভিসা নীতি ঘোষণা করা হয়, যেখানে বলা হয় যে বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই নীতির বাস্তবায়ন ও কার্যকারিতা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে নানা আলোচনা দেখা যায়, কারণ একটি কার্যত নির্বাচনের আগে বহিরাগত শক্তির চাপ হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে মার্কিন প্রশাসনের এই অবস্থান সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক ভারসাম্য প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা তখন মনে করেছিলেন। যুক্তরাষ্ট্রের এই কৌশলগত অবস্থান শুধু রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি, বরং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও তার প্রভাব বিস্তার করেছে। উদাহরণস্বরূপ, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তৎকালীন বাংলাদেশ সরকার নেওয়া আইনি পদক্ষেপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক তৎপরতা চোখে পড়ার মতন ছিল। বিশেষত হিলারি ক্লিন্টনের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎকে অনেক বিশ্লেষক মার্কিন প্রশাসনের একটি কৌশলগত বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন, যেখানে তারা বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চায় এমনটা কিছু উল্লেখ করেছেন। কিছু মহল এটিকে অর্থনৈতিক এজেন্ডা বলেও অভিহিত করেছিলেন, কারণ ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষুদ্র ঋণ ব্যবস্থার একজন প্রধান প্রবক্তা এবং এই ব্যবস্থাকে সমর্থন দেওয়া আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রধান স্বার্থের মধ্যে পড়ে। এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণের বাইরের শক্তিগুলোর প্রভাব যে রয়েছে তা অস্বীকার করা কঠিন। বাংলাদেশের রাজনীতিতে মার্কিন ভূমিকাকে যদি বৃহত্তর পরিসরে দেখা যায়, তাহলে স্পষ্ট হয় যে যুক্তরাষ্ট্র তার কূটনৈতিক ও অর্থনৈতিক গ্রুপ, গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক কর্পোরেট স্বার্থের সাথে জড়িত ব্যক্তিরা অনেক সময় সরাসরি নীতি নির্ধারণের প্রভাব বিস্তার করতে পারে।
উদাহরণস্বরূপ মার্কিন কংগ্রেসের কিছু সদস্য বা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর নির্দিষ্ট কিছু পদক্ষেপ এমন ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন শুধুমাত্র নৈতিক অবস্থান থেকেই নয়, বরং নির্দিষ্ট রাজনৈতিক বা কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য এসব ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখছে। বাংলাদেশে মার্কিন প্রভাব বিস্তারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শ্রম আইন ও পোশাক শিল্প সংক্রান্ত বিভিন্ন শর্ত আরোপ, যা মূলত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার অর্থাৎ ILO সুপারিশ এবং বাংলাদেশের শ্রমখাত সংস্থার নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেক সময় সরাসরি রাজনৈতিক চাপ হিসেবে কাজ করেছে। বিশেষত GSP সুবিধা প্রত্যাহার এবং তা পুনর্বহালের শর্তাবলী নিয়ে যেসব আলোচনা হয়েছে, এসব ইস্যুতে বাইডেন প্রশাসনের অবস্থান কতটা ন্যায্য আর কতটা কৌশলগত তা নিয়ে মতবিরোধ থাকলেও এটি পরিষ্কার যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসন ও নীতি নির্ধারণ প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। 2024 সালের নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রশাসনের ভূমিকা আরও স্পষ্ট হয়ে উঠছে। বিশেষত রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং নির্বাচনী পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তার নীতি নির্ধারণ করছে। তবে প্রশ্ন থেকে যায়, এই পদক্ষেপগুলো কি কেবলমাত্র গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার উদ্দেশ্যে নেয়, নাকি এর পেছনে রয়েছে আরও বৃহত্তর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ? কারণ দক্ষিণ এশিয়ার ভারতের উত্থান, চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং রাশিয়ার সঙ্গে বিভিন্ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তার অবস্থান পুনর্বিবেচনা করছে বলে অনেকে মনে করেন। এসব প্রেক্ষাপটে ডিপ স্টেটের ভূমিকা কী হতে পারে তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর। মার্কিন পররাষ্ট্রনীতি সাধারণত দ্বৈত কৌশলের উপর নির্ভরশীল। একদিকে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে চাপ প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা। বাইডেন প্রশাসনও এই নীতির ব্যতিক্রম নয় এবং এটি বাংলাদেশের ক্ষেত্রে প্রতিফলিত হয়েছিল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার ও বিরোধী দলের প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, নির্বাচনের বিবৃতি, নিষেধাজ্ঞা আরোপ এবং কূটনৈতিক বার্তাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে ওয়াশিংটন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে কিছু অবস্থান তার নিতেই পারে। তবে এটি কতটা বাংলাদেশের স্বার্থে এবং কতটা মার্কিন কৌশলগত উদ্দেশ্যের জন্য তা সময়ই বলে দেবে। কিন্তু যা নিশ্চিত তা হলো বাইডেন প্রশাসনের সময় ডিপ স্টেট ভূমিকা পুরোপুরি অস্বীকার করা যায় না, কারণ এটি আন্তর্জাতিক রাজনীতির একটি বাস্তবতা যা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্নভাবে কার্যকর হয়ে থাকে, হয়েছিল এবং হচ্ছে। এই বক্তব্যকে দুভাবে দেখা যায়। যদি আমরা সত্যতা নিরূপণ করতে যাই, তাহলে ট্রাম্প প্রশাসনের 2017 থেকে 2021 পর্যন্ত বাংলাদেশের প্রতি তুলনামূলকভাবে নিষ্ক্রিয় ছিল। তার ওই মেয়াদে ভারত মার্কিন সম্পর্কের একটা বেশ প্রসার ঘটে এবং বাংলাদেশে ভারতের প্রভাবকে পরোক্ষভাবে শক্তিশালী করে। আর যদি কৌশলগত অস্বীকারের দিকে আমরা দেখি, তাহলে ট্রাম্পের লক্ষ্য হতে পারে মোদির সাথে সম্পর্ক অটুট রাখা অথবা নিজ প্রশাসনের দায়িত্ব এড়ানো। তিনি ইরান বা উত্তর কোরিয়ার ইস্যুতেও এমন অস্বীকার নজর রেখেছেন। ট্রাম্পের এই বক্তব্যকে কূটনৈতিক কৌশল হিসেবে দেখা হবে নাকি বাস্তবতার প্রতিফলন, তা নির্ভর করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি, তার ব্যক্তিগত কৌশল এবং ভূ রাজনৈতিক বাস্তবতার উপর। ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের সময় এমন বহু বক্তব্য দিয়েছেন যা কখনো সরাসরি বাস্তবতার প্রতিফলন ঘটায়নি, বরং রাজনৈতিক বা কূটনৈতিক সুবিধার জন্য কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছে। 2017 থেকে 2021 সাল পর্যন্ত তার শাসনামলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশেষ কোনো আলোচনার কেন্দ্রবিন্দু ছিল না, বরং সেই সময়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতিতে ভারত প্রধান ভূমিকায় ছিল। ট্রাম্প প্রশাসন মূলত ভারত পাকিস্তান কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিতে আগ্রহী ছিল, যার ফলে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান কিছুটা পিছিয়ে পড়ে। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, চীনা বিরোধী কৌশল এবং ইন্দো প্যাসিফিক কৌশলের প্রসারে ট্রাম্প প্রশাসন সরাসরি মোদির নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। এর ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতিতে ভারতের অবস্থান শক্তিশালী হয় এবং এটি বাংলাদেশেও ভারতের প্রভাবকে পরোক্ষভাবে বাড়িয়ে তোলে। বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সময় সরাসরি কোনো বড় কূটনৈতিক চাপে পড়েনি, তবে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি ও ইমিগ্রেশন সংক্রান্ত কঠোরতা দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর কিছুটা প্রভাব ফেলেছিল।
বাংলাদেশি নাগরিকদের ভিসা সংক্রান্ত কিছু কঠোরতা আরোপ করা হয়, বিশেষত অবৈধ অভিবাসন ঠেকানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তবে ট্রাম্পের আমলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো কৌশলগত পদক্ষেপ ছিল না, যা বাইডেন প্রশাসনের সময় পরিবর্তন হয়েছে। 2021 সালে বাইডেন ক্ষমতায় আসার পর বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা বেশি সক্রিয় হতে শুরু করে, বিশেষ করে মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞায়, নতুন ভিসা নীতি এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা এই পরিবর্তনের অংশ। এর বিপরীতে ট্রাম্পের প্রশাসন এ ধরনের পদক্ষেপ থেকে বিরত ছিল, যা বোঝায় যে তার প্রশাসন দক্ষিণ এশিয়ার মানবাধিকার বা গণতন্ত্রের বিষয়গুলোর চেয়ে ভূ রাজনৈতিক স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছে। ট্রাম্পের বক্তব্যের আরেকটি দিক হল কৌশলগত অস্বীকার, যা তিনি অতীতেও বহুবার ব্যবহার করেছেন। ইরান বা উত্তর কোরিয়ার প্রসঙ্গে তিনি প্রায় দায়িত্ব এড়ানোর কৌশল হিসেবে অতীত প্রশাসনের নীতিকে দায়ী করেছেন এবং অনেক সময় এমন ইঙ্গিত দিয়েছেন যে তার প্রশাসন এসব বিষয়ে সরাসরি সম্পৃক্ত ছিল না। বাংলাদেশের ক্ষেত্রে তিনি একই কৌশল অনুসরণ করতে পারেন, বিশেষত যদি তিনি পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সে সম্ভাবনা যদিও নেই, এবং ভারত বা দক্ষিণ এশিয়ার তার অবস্থান পরিষ্কার করতে চান। মোদির সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং ভারতের স্বার্থ রক্ষা করাই তার প্রশাসনের মূল লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল। ফলে বাংলাদেশ বিষয়ে নীরবতা রাখা বা কোনো বিতর্কিত বিষয় এড়িয়ে যাওয়ার কৌশলগত কারণ থাকতে পারে। ট্রাম্প প্রশাসনের আরেকটি বৈশিষ্ট্য ছিল আন্তর্জাতিক কূটনীতিতে কিছুটা অনুনমেয় নীতি অনুসরণ করা, যা অনেক ক্ষেত্রে প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে নতুন ধরনের নীতি প্রণয়ন করেছে। উদাহরণস্বরূপ, তিনি উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন, যা যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী কোনো প্রেসিডেন্টের পক্ষে কল্পনা করাই ছিল অনেক কঠিন। একইভাবে মধ্যপ্রাচ্যে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে শান্তি চুক্তির সূচনা করেছিলেন, যা তার কৌশলগত চিন্তার অংশ ছিল। তবে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে তিনি এমন কোনো উল্লেখযোগ্য নীতি গ্রহণ করেননি, যা বোঝায় যে তার প্রশাসন এবং এই অঞ্চলে ভারতের ভূমিকাকে শক্তিশালী করার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছে এবং বাংলাদেশ নিয়ে কোনো স্বতন্ত্র নীতি গড়ে তোলার প্রয়োজন অনুভব করেনি। তার প্রশাসনের মূল লক্ষ্য ছিল চীনা বিরোধী জোট করা এবং এই অঞ্চলে ভারতকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্থিতিশীল রাখা। ফলে বাংলাদেশ বিষয়ে ট্রাম্প প্রশাসন নিষ্কৃত পরিকল্পিত ছিল নাকি এটি শুধুমাত্র এক ধরনের অগ্রাধিকারবিহীন নীতি, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। এক্ষেত্রে ট্রাম্পের বক্তব্য বাস্তবতা নাকি কৌশলগত অবস্থান তা বোঝার জন্য তার অতীত নীতিগুলোর সাথে বর্তমান বিশ্লেষণ করা জরুরি। ট্রাম্প এমন একজন নেতা যিনি গণমাধ্যমের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন এবং অনেক সময় তার বক্তব্যকে সত্যের নিরিখে যাচাই করা কঠিন হয়ে দাঁড়ায়। তিনি একদিকে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে গণমাধ্যমের মনোযোগ আকর্ষণ করেন, অন্যদিকে তার নিজস্ব রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করেন। বাংলাদেশের ক্ষেত্রে তার বক্তব্য কতটা নির্ভরযোগ্য তা নির্ভর করে তার প্রশাসনের নীতির বিশ্লেষণের উপর। বাস্তবে তার শাসনামলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল, বড় কোনো কূটনৈতিক চাপ বা সংঘাত সৃষ্টি হয়নি। তবে যুক্তরাষ্ট্রের বৃহত্তর কৌশলগত স্বার্থের অংশ ছিল নাকি নিছকই বাংলাদেশের প্রতি তার প্রশাসনের আগ্রহের অভাব, তা এখনও বিতর্কের বিষয়। আবার ট্রাম্পের বক্তব্যের আরেকটি সম্ভাব্য ব্যাখ্যা হলো তিনি বাইডেন প্রশাসনের কূটনৈতিক সিদ্ধান্তগুলো থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন। বাইডেন প্রশাসন দক্ষিণ এশিয়ার মানবাধিকার ও গণতন্ত্র সংক্রান্ত ইস্যুগুলোতে অধিক সক্রিয় এবং তারা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা বাড়িয়েছে। ট্রাম্প হয়তো এটি এড়িয়ে যেতে চান, বিশেষত যদি তিনি মনে করেন যে এই নীতিগুলো তার নির্বাচনী ক্যাম্পেইনের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও ভবিষ্যতে তার নির্বাচনে দাঁড়ানোটা সময়ের ব্যাপার এবং অনেক প্রশ্নের সম্ভাবনা নেই বললেই চলে। আর অভ্যন্তরীণ রাজনীতি ফোরাতে দৃষ্টিভঙ্গি বিবেচনা নিলে দেখা যায় যে ট্রাম্পের প্রধান সমর্থক গোষ্ঠী মূলত অভ্যন্তরীণ অর্থনীতি, অভিবাসন নীতি ও জাতীয় নিরাপত্তার বিষয়ে বেশি আগ্রহী। ফলে দক্ষিণ এশিয়ার গণতন্ত্র বা মানবাধিকার ইস্যু নিয়ে তারা সরাসরি অবস্থান নেওয়ার তেমন কোনো প্রয়োজন হয় না, বরং বাইডেন প্রশাসনের বাংলাদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি নিজের অবস্থান পরিষ্কার করতে পারেন, তার প্রচার কৌশলের একটি অংশ হতে পারে। সামগ্রিকভাবে ট্রাম্পের বক্তব্য বাস্তবতা নিরিখে কতটা গ্রহণযোগ্য তা নির্ভর করে তার প্রশাসনের গতিবিধি ও কূটনৈতিক নীতির উপর। বাংলাদেশ তার প্রশাসনের সময়ে সরাসরি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়নি, তবে এটি তার সচেতন কৌশল ছিল নাকি ভারতের প্রতি তার বিশেষ মনোযোগের কারণ তা নিয়ে বিতর্ক রয়েছে। ভবিষ্যতে যদি তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন অথবা এই ধরনের কোনো সম্ভাবনা দেখা যায়, তাহলে বাংলাদেশে তার নীতি কী হবে তা নির্ধারণে তার আগের কৌশল এবং বর্তমান অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এটি নিশ্চিত যে ট্রাম্পের বক্তব্য শুধুমাত্র সরল সত্য নয়,
বরং এটি রাজনৈতিক কৌশল ও ব্যক্তিগত অবস্থানের মিশ্রণ, যা আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে নতুন বিতর্কের জন্ম দিতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের বিষয়ে নীরবতা এবং এ বিষয়ে তার অস্বচ্ছ অবস্থান একদিকে যেমন বিভিন্ন বিতর্ক এবং প্রশ্নের জন্ম দিয়েছে, তেমনি অন্যদিকে এটি ভারতের কূটনৈতিক নীতির একটি গুরুত্বপূর্ণ দিক প্রকাশ করে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীর নীরবতা নিঃসন্দেহে তার কূটনৈতিক চাতুর্য এবং ভারতের বহির্বিশ্বের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রয়াসের প্রতিফলন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বহু স্তরীয়। বাংলাদেশের প্রতি ভারতের সম্পর্ক শুধু রাষ্ট্রীয়, রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্কে সীমাবদ্ধ নয়, বরং অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তা বিষয়ক সহযোগিতার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন ধরনের চুক্তি, বিশেষ করে সীমান্ত চুক্তি, পানি বন্টন চুক্তি এবং নিরাপত্তা সহযোগিতা ইত্যাদি সম্পর্কের মধ্যে ব্যাপকভাবে বিদ্যমান। 2015 সালে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি এবং 2016 সালের তিস্তা চুক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য, যদিও এগুলোর মধ্যে অনেক ধরনের তারতম্য রয়েছে। রাজনৈতিক দল বহুপ্রেক্ষীয় হিসেবে সেটা অন্য ধরনের আলোচনা, আমরা ওই আলোচনাতে না যাই। আমি শুধুমাত্র এখানে মোদী নীরবতা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, অর্থাৎ আমাদের দেশ নিয়ে মোদী নীরবতা কী প্রতিফলন দেখায়। তো মোদী নীরবতা এসব চুক্তির আলোচনার বাইরে গিয়ে কিছুটা অন্যরকম চিত্র তুলে ধরে। মোদীর বাংলাদেশ নিয়ে বিশেষ কোনো মন্তব্য না করার বিষয়টি ভারতের নিরপেক্ষতা নীতির প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে। ভারতের পররাষ্ট্রনীতি ইতিহাসে কখনোই এমন ছিল না যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কোনো ধরনের মন্তব্য করা হবে না। তবে মোদীর নীরবতা তার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কৌশলের অংশ হতে পারে, যার মাধ্যমে তিনি বাংলাদেশে ভারতের বৃহত্তর প্রভাব বজায় রাখতে চাইছেন, কিন্তু রাজনৈতিক সংঘাত বা বিতর্কের ঝুঁকি এড়িয়ে চলতে চান। এই নীরবতার মধ্য দিয়ে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্ত সংক্রান্ত বিষয়গুলোকে নিজেদের নীতির আওতায় রাখতে চাইছেন, যেখানে ভারতীয় প্রভাব প্রবল, তবে প্রত্যক্ষভাবে সেগুলোতে নাক গলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত যে বাংলাদেশকে তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বিবেচনা করে সেটি একেবারেই অস্বীকারযোগ্য। ব্যবসা, নিরাপত্তা এবং রাজনৈতিক সম্পর্কের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, কমে যাচ্ছে, যাই হোক না কেন, এক্ষেত্রে ভারতীয় পণ্য সেবা বাংলাদেশের বাজারে ব্যাপকভাবে এখনও প্রবাহিত হচ্ছে। এছাড়া ভারতের ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় নিরাপত্তা বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর কার্যক্রম বাংলাদেশ সীমান্তে সক্রিয় রয়েছে, বিশেষ করে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনায়। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষত দেশের নির্বাচন ব্যবস্থায় ভারতীয় সরকারের কোনো সংশ্লিষ্টতা নিয়ে অনেক সময় আলোচনা হয়েছে, যা ভারতের পররাষ্ট্রনীতির একটি স্পর্শকাতর বিষয়। এখানে মোদী নীরবতার সঠিক সিদ্ধান্ত হতে পারে, কারণ বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় ভারতের পরোক্ষ বা প্রত্যক্ষ হস্তক্ষেপ দেশটির জনগণের কাছে নেতিবাচক প্রতিক্রিয়া অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মোদীর বাংলাদেশ প্রসঙ্গে নীরবতা তাই এক ধরনের কূটনৈতিক সূক্ষ্মতা। তিনি বুঝতে পারছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান দুটি আলাদা জায়গা। যদি ভারত বাংলাদেশ তার প্রভাব বিস্তার করতে চায়, তবে সেজন্য তাকে সতর্ক থাকতে হবে এবং নিজের অবস্থান স্পষ্ট না করে তা এক ধরনের শান্তিপূর্ণ সহযোগিতার আঙ্গিকে রাখতে হবে। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়ন মূলত দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও নিরাপত্তার স্বার্থের সাথে যুক্ত। বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ হতে পারে, যেখানে মোদীর নীরবতা এই পরিস্থিতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে। ভারত সরকার এটা ভালোভাবে জানে যে বাংলাদেশে যদি কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতা বাড়ে, তবে তার বিরূপ প্রভাব ভারতের জাতীয় নিরাপত্তায় পড়তে পারে। বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি বিশেষ করে ভারতের জন্য এক বৃহৎ চ্যালেঞ্জ, যার সমাধানে নীরবতা বজায় রাখা কূটনৈতিকভাবে লাভজনক হতে পারে। মোদীর নীরবতা আরেকটি কারণ হতে পারে ভারতের ভৌগোলিক অবস্থান এবং দক্ষিণ এশিয়ায় রাজনীতির সামগ্রিক প্রেক্ষাপট। ভারত নিজে একটি বিশাল দেশ এবং তার প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এক্ষেত্রে অনেকটাই ছেদ পড়েছে।
দক্ষিণ এশিয়া ভারতের নেতৃত্বের প্রশ্নটি সবসময় গুরুত্বপূর্ণ ছিল, তবে এই অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধির কারণে ভারতকে তার নীতিতে আরও সতর্ক এবং চাতুর্যপূর্ণ হতে হচ্ছে। বাংলাদেশের ভারতের প্রভাব প্রচুর থাকলেও চীন এখানে একটি শক্তিশালী প্রভাব বিস্তার করছে, বিশেষত বাণিজ্যিক এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে। মোদীর নীরবতা এবং কূটনৈতিক সতর্কতা সঠিক সময়ে একটি শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা হতে পারে, যাতে ভারতীয় স্বার্থ ক্ষুণ্ণ না হয় এবং ভারতীয় জাতীয় মর্যাদা বজায় থাকে। সুতরাং মোদীর নীরবতা কেবলমাত্র বাংলাদেশ বিষয় নয়, বরং ভারতীয় কূটনৈতিক নীতির একটি পরিকল্পিত অংশ হতে পারে, যার উদ্দেশ্য ভারতীয় সীমানার সামগ্রিক নিরাপত্তা, বাণিজ্যিক স্বার্থ এবং প্রভাব বজায় রাখা। ট্রাম্পের বক্তব্য আংশিক সত্যি হতে পারে, কিন্তু সম্পূর্ণ সত্য নয়। কারণ ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট, তার সময়কালে এমন অনেক মন্তব্য করেছেন যা কখনো সত্য, কখনো মিথ্যা, আবার কখনো আংশিক সত্য হয়েছে। তবে সবসময় তার বক্তব্যের দ্বৈততা এবং তার প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। তার মন্তব্যগুলোর মধ্যে কিছুটা পুরোপুরি নির্ভুল নয়, অনেক সময় তার বক্তব্যের সঙ্গে বাস্তবতার অমিল থাকে। তবে ট্রাম্পের বক্তব্যে কিছু কিছু সত্যতাও থাকতে পারে, বিশেষত যে দাবিগুলোর মধ্যে মার্কিন রাজনৈতিক প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গভীরতা থাকে। এক্ষেত্রে ট্রাম্পের দাবির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিপ স্টেট। ডিপ স্টেটের সংজ্ঞা এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ভারতের ভূমিকা। ডিপ স্টেট শব্দটি তিনি একাধিকবার ব্যবহার করেছেন, যা মূলত এমন একটি গোপন ও প্রভাবশালী অংশকে বোঝায় যাদের কর্মকাণ্ডের সঙ্গে সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি প্রকাশ্যে যুক্ত থাকে না, কিন্তু তারা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে সক্ষম হয়। যদি ডিপ স্টেট বলতে সিআইএ অর্থাৎ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বোঝানো হয়, তবে তার কথা পার্শিয়ালি সত্য হতে পারে, কারণ এই ধরনের সংস্থাগুলোর কার্যক্রম সাধারণ জনগণের কাছে সবসময় প্রকাশ্যে আসে না। এক্ষেত্রে ট্রাম্পের দাবি পুরোপুরি ভুল নয়, তবে এটি পুরোপুরি বাস্তবতাকে প্রতিফলিত করে না। সিআইএ বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সংস্থাগুলি অনেক সময় এমন কর্মকাণ্ড পরিচালনা করে যা সাধারণ জনগণের কাছে অজানা থাকে, কিন্তু তার মানে এই নয় যে তারা কখনোই সঠিকভাবে কাজ করেনি বা তারা সবসময় গোপনীয় কার্যক্রম চালাচ্ছে। এই ধরনের সংস্থাগুলি সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের জন্য কাজ করে, যদিও কখনো কখনো তাদের কর্মকাণ্ডের অস্বচ্ছতা বা অনিয়ম নিয়ে প্রশ্ন উঠতে পারে। 2018 সালের নির্বাচনের সময় বাংলাদেশে পশ্চিমা দেশগুলোর ভূমিকা নিয়ে যে সমালোচনা উঠেছিল, তার ঠিক তেমনই একটি উদাহরণ, যেখানে বাইরের শক্তির প্রভাব নিয়ে কথাবার্তা হয়েছিল। এই প্রভাব কোনো না কোনোভাবে পরোক্ষভাবে হলেও সরকারি নীতি এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পর্কিত ছিল, তবে এর মধ্যে কোনো ডিপ স্টেট বা গোপন সমঝোতা থাকার প্রমাণ নেই। তবে ট্রাম্পের মন্তব্যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে যে ধারণা দেওয়া হয়েছে তা এমনভাবে উপস্থাপিত হয়েছে যে এটি ভারতীয় আধিপত্যবাদী নীতির সাথে যুক্ত। তিনি ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশ ইস্যুতে ভারতের ভূমিকা অনেক বেশি সক্রিয়, যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিপ্রেক্ষিতের মতো সত্যি হলেও এর মধ্যে অনেক কিছু মিলিয়ে দেখা উচিত। ভারতের ভূমিকা অবশ্যই বাংলাদেশে গুরুত্বপূর্ণ, তবে তা ভারতীয় স্বার্থের প্রতি প্রতিক্রিয়া বা উপনিবেশিক নীতির একটি অংশ নয়, বরং দুদেশের মধ্যে ব্যবসা, নিরাপত্তা এবং কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে বিবেচিত। ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নত হওয়ার পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং নিরাপত্তা সমস্যা নিয়ে ভারত প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, কিন্তু তা কোনো আধিপত্যবাদী নীতির সাথে মেলে না, বরং ভারতের উদ্দেশ্য হলো একটি শান্তিপূর্ণ এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা। ট্রাম্পের মন্তব্যে যে দ্বৈততা রয়েছে তা এখানে সুস্পষ্ট হয়। তিনি ভারতের ভূমিকাকে অতি বাড়িয়ে দেখাতে চেয়েছেন, যা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একে অপরের উপর প্রভাব বিস্তার করা খুবই সাধারণ, কিন্তু এই প্রভাব সাধারণত শান্তিপূর্ণ কূটনৈতিক আলোচনার মাধ্যমে হয়, যেখানে কোনো দেশের জন্য অন্যকে অধম্যভাবে শাসন রাখতে সহায়তা করে। ট্রাম্পের দৃষ্টিভঙ্গি হয়তো এমন কিছু সংকল্পকে প্রতিফলিত করতে চেয়েছে যা বাস্তবতা থেকে কিছুটা বিচ্যুত, কারণ পৃথিবীর কোনো রাষ্ট্রই কেবল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অন্য দেশের ইস্যুতে তেমনভাবে হস্তক্ষেপ করে না, যেটা তার বক্তব্যের মধ্যে প্রদর্শিত হয়েছে। মিথ্যাচার বা অপব্যাখ্যার মধ্য দিয়ে
ট্রাম্পের দাবি একদিকে যেমন বাস্তবতা এবং রাজনৈতিক পরিস্থিতি নিরিখে আংশিক সত্যি হতে পারে, তেমনি অন্যদিকে তা বিশেষ উদ্দেশ্য ও প্রচারের জন্য অনেকটাই অতিরঞ্জিত গুজবের অংশ হতে পারে। ট্রাম্পের দাবির মধ্যেও অন্তর্নিহিত দ্বৈততা লক্ষণীয়, কারণ তিনি কখনো সরাসরি সত্য বলেন না, বরং বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করেন যা তার রাজনৈতিক উদ্দেশ্য পূরণে সাহায্য করে। বাংলাদেশের জনগণের জন্য এই বিতর্কের সবচেয়ে বড় রেজাল্ট হলো এটাই যে সচেতনতা এবং সংহতি, যা দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান যুগে যেখানে তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিদেশি প্রভাবের কথা নানা মিডিয়া ও রাজনৈতিক বক্তব্যে উঠে আসে, সেখানে জনগণের জন্য একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতন তথ্য অনুসন্ধান। এই সচেতনতা অর্জন করতে হলে জনগণকে আন্তর্জাতিক মিডিয়া, রাজনৈতিক নেতা, বিশেষজ্ঞ এবং বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের বক্তব্য সঠিকভাবে যাচাই করতে হবে, যাতে তারা কোনো ধরনের ভুল বা মিথ্যা তথ্যের শিকার না হন। উদাহরণস্বরূপ ডিপ স্টেট বা গোপন রাষ্ট্রের শক্তির ভূমিকা নিয়ে অনেক আলোচনা চলছে, যা প্রায় রাজনৈতিক বা আন্তর্জাতিক সংকটের সময় উত্থাপিত হয়। এই ধরনের বক্তব্যের পেছনে আসল সত্য খুঁজে বের করতে হবে, বিশেষত যখন বৈদেশিক চাপে নীতি নির্ধারণের বিষয়ে সন্দেহ ওঠে। সরকারের নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে কী ধরনের প্রভাব বা আপোষ রয়েছে তা জনগণকে বিশ্লেষণ করতে হবে। গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের জনগণকে তার অধিকার ও দায়িত্ব সম্পর্কে আরও বেশি সচেতন হতে হবে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা বজায় রাখতে হবে। এর মাধ্যমে তারা বিদেশি প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম হবে। দ্বিতীয়ত, দেশের সার্বভৌমত্ব রক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা রাজনৈতিক দলগুলোর জন্য অগ্রাধিকার হতে হবে। রাজনৈতিক দলগুলোর উচিত বৈদেশিক প্রভাব মুক্ত হয়ে শুধুমাত্র দেশের স্বার্থে কাজ করা, যাতে আন্তর্জাতিক চাপ বা অন্য কোনো বাহ্যিক শক্তির প্রভাব বাংলাদেশে কোনোভাবে নীতি নির্ধারণে অবৈধ প্রভাব ফেলতে না পারে। বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ 25 রয়েছে আন্তর্জাতিক শক্তি ও নিরাপত্তার বিষয়টি। সেখানে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরতে বলা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশকে অবশ্যই এমন পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে যা তার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় এবং কোনো দেশের প্রভাব বা চাপের কাছে নত না হয়। তৃতীয়ত, সুশীল সমাজ, মিডিয়া এবং শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিভিল সোসাইটির শক্তি দেশ পরিচালনায় একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করে। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সুশীল সমাজের মধ্যে যারা দেশপ্রেমিক এবং ন্যায়পরায়ণ, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যমকে সঠিক তথ্য পরিবেশন করতে হবে যাতে জনগণ কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো বর্তমানে মানুষের মধ্যে তথ্য সরবরাহের মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেক্ষেত্রে সঠিক তথ্যের বিস্তার এবং মিথ্যা তথ্য, গুজব বা অপপ্রচার প্রতিরোধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে কোনো ধরনের অস্থিরতা বা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা হলে তা প্রতিহত করার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাপ সৃষ্টি করতে হবে। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশের স্বাধীনতার পক্ষে সোচ্চার থাকা সুশীল সমাজের জন্য বেশ গুরুত্বপূর্ণ কাজ। সেই সঙ্গে শিক্ষার্থীরা যাতে সচেতন হয়ে ওঠে এবং তাদের মাঝে মুক্ত চিন্তা এবং নাগরিক দায়িত্বের সচেতনতা তৈরি হয়, তবে দেশের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হবে। শেষ পর্যন্ত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন হতে হবে। বৈদেশিক ঋণ, সাহায্য বা বাণিজ্যের উপর অতি নির্ভরশীলতা দেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে, কারণ এটি রাজনৈতিক প্রভাবের পথ সুগম করে দেয়। অন্য দেশে সাহায্যের জন্য নির্ভরশীলতা বাড়লে তা অনেক সময় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য স্থানীয় শিল্প, কৃষি এবং অন্যান্য সেক্টরে বিনিয়োগ বাড়ানো উচিত। দেশের কৃষিখাত এবং শিল্প খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন করতে হবে, যাতে বিদেশি সাহায্যের বা ঋণের উপর অতি নির্ভরশীলতা কমিয়ে আনা যায়। দেশের উন্নয়ন প্রকল্পগুলো যদি স্থানীয় পণ্য ভিত্তি করে পরিচালিত হয়, তাহলে তা দেশের অর্থনীতির জন্য অনেক বেশি উপকারী হবে। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে যাতে তারা দেশের অর্থনীতিতে শক্তিশালী অবদান রাখতে পারে। যদি বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা শক্তিশালী হয়, তবে তা শুধুমাত্র রাজনৈতিক প্রভাবকে প্রতিহত করবে না, বরং দেশের সামগ্রিক উন্নয়নকেও ত্বরান্বিত করবে।
বাংলাদেশের জনগণের জন্য তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সচেতনতা তৈরি এবং সংহতির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। জনগণ যদি সচেতন থাকে এবং তাদের দায়িত্ব পালন করে, তবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত করতে পারে। জনগণের শক্তি যখন একত্রিত হয়, তখন তারা কোনো ধরনের বাহ্যিক চাপ বা প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হয় এবং তাদের অধিকার নিয়ে বাঁচতে পারে। এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে এবং বাংলাদেশের জনগণ আরও বেশি স্বাধীনভাবে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে। ট্রাম্পের বক্তব্যে বাংলাদেশের রাজনীতিকে বৈদেশিক হস্তক্ষেপের জটিল প্রেক্ষাপটকে উস্কে দিয়েছে। যদিও সরাসরি প্রমাণের অভাব রয়েছে, তবুও ইতিহাস ও বর্তমান কূটনৈতিক আচরণ সন্দেহের অবকাশ রাখে। এই প্রেক্ষিতে জনগণের কর্তব্য হল অন্ধবিশ্বাস বা ষড়যন্ত্র তত্ত্বে না ভুগে বস্তুনিষ্ঠভাবে ঘটনা বিশ্লেষণ করা। জাতীয় স্বার্থে সব রাজনৈতিক শক্তির সংলাপ, গণমাধ্যমের স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সচেতন নাগরিক সমাজই পারে বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে রক্ষা করতে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।